চলে এলাম দ্য ডার্ক রুমে প্রথম ঘটনাটার সেকেন্ড পার্ট নিয়ে। সঙ্গে আছি আমি, অর্ণিক। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং প্রথম ঘটনাটার ফার্স্ট পার্টটা অলরেডি শুনে নিয়েছেন। কোনো অজানা কারণে পুরো কল রেকর্ডিংটা বারবার ঠিকভাবে সেভ করা যাচ্ছিল না, তবে যেইটুকু সেভ করা সম্ভব হয়েছে তা পার্ট ওয়াইজ দেওয়া হচ্ছে। কোনো ধরনের ভুল ত্রুটি বা ফাম্বলিং হয়ে থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের জীবনেও এরকম কোনো মারাত্মক ঘটনা ঘটে থাকলে শেয়ার করে নিতে পারেন আমাদের সাথে। আর তা শেয়ার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 9875454690-তে। আমি যদিও একেবারেই ভিগান নই, তবে ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, আমরা কোনো ধরনের পশু বলি প্রথা বা কোনো রিচুয়ালের উদ্দেশ্যে অবলা জীব হত্যাকে একেবারেই সমর্থন করি না। যদি বলি দিতেই হয় তবে বলি দেওয়া হোক আমাদের ষড়রিপুকে। তাহলে সরাসরি সেকেন্ড পার্টটা শুনে নেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, আমি আবার ওদেরকে কল করেছি, ঋত্বিকা শুভ্রাকে আবার কল করেছি। আমার মানে খুব একটা ভালো ফিল হচ্ছিল না, তো এখন একটু সুস্থ বোধ করায় আমারও জানার ইচ্ছা হচ্ছিল পরবর্তী ক্ষেত্রে কি ঘটলো, এবং আহ, তোমাদেরকেও জানাবো অবশ্যই। তো আমি আবারও কল করেছি। তো শুভ্রা, হ্যাঁ বল ব্যাপারটা, তারপর কি কোন দিকে গেল? হ্যাঁ, দিয়ে এটা তো এই অবধি তো বললাম, মানে চার মাথার মোড় অবধি তো ঘটনাটা বললাম। হুম দিয়ে এবার দিয়ে তারপরে একদিন দেখছি বাড়িতে, বলছি ঘটনা এটা। হুম হুম এটা কালী পুজোর এটা কালী পুজোর মানে কালী পুজোর আগের ঘটনা বলছি। হুম হুম তো আমরা কালী পুজোর সময়, কালী পুজোর দিন বা আগের দিন বা কালী পুজোর পরের দিন এরকম ঘটনা। একদিন আমি বাথরুম গেছি, হুম হঠাৎ দেখছি মানে ঠপ করে কিছু একটা পড়ার আওয়াজ হলো। হুম হুম আমি দেখছি কি পড়লো, আমার এরকম একটা স্বভাব আছে, মানে কোথাও কিছু করে না, কোত্থেকে আওয়াজটা হচ্ছে আবিষ্কার করবো, এরকম একটা আমার স্বভাব আছে। হুম হুম। তো আমি কোত্থেকে আওয়াজ হচ্ছে দেখতে গিয়ে দেখি আমাদের তিনতলায় উঠতে গিয়ে সিঁড়ির যে, মানে কি বলে ওটাকে, মানে সিলিং, সিঁড়ি, ওটাকে সিলিংই বলে, মানে একদম মাথাটাকে সিঁড়ি, ওই, মানে হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সিঁড়ির মাথা মানে যে ওঠার সময় ওই তলার ওই মাথাটা আর কি। মানে তলা, হ্যাঁ, মানে ওপরের তলার যেটার ওপর, মাথাটা। যে সিমেন্টের ওপরে সিঁড়িগুলো দাঁড় করানো থাকে, ওই মানে ওই জায়গাটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি বলে, যাই হোক, মোট কথা আবার ওই অত উঁচু থেকে, ওই সিলিং থেকে হুম সিঁড়ির ওপরে, হুম মানে তিনতলার সিঁড়ির সিলিংটা থেকে হুম। আমাদের দোতলার সিঁড়ির ধাপিতে থপ করে একটা থুতু বা কপ টাইপের কিছু একটা পড়লো। আচ্ছা, মানে আউট অফ নোওয়্যার, মানে কোথাও কিছু নেই, হুট করে ওপর থেকে এরকম। হ্যাঁ, আর তুমি বলো না, একটা নর্মাল তুমি কথা বলো, কোনো মানুষের পক্ষে কি আজকে তুমি যদি নিজে থুতু বা কিছু কপ কিছু ছোড়ো, হুম, তুমি যদি ওপর দিকে ছোড়ো, সেটা কি উঠে তোমার সিলিং এ আটকে যাবে? যাবে না তো। না। কথাটা বলে কি, উপর দিকে থুতু ছুড়লে সে থুতু নিজের গায়ে এসে পড়ে। হুম 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 এটা প্রবাদ বাক্য না, এটা নর্মাল কথা একটা। হুম 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 হুম। সেই জায়গায় দাঁড়িয়ে দেখছি সিলিং থেকে সব করে থুতু পড়ছে। এবার ওইটা দেখাটা না আমার কাল হলো, সেটা আমি বুঝতে পারিনি। এবার ওইটা যেই দেখে নিয়েছি, ব্যাস, আমাদের গায়ে হাতে পায়ে, আমার ঋত্বিকের গায়ে হাতে পায়ে সব মানে এরকম কপ থুতু পড়তে শুরু করলো। আর যেখানে পড়ছে না, সেখানে মানে পুরো অ্যাসিড পড়ার মতো পুড়ে যাচ্ছে, জানো তো। মানে এটা কি কোন টাইমে, মানে যে কোনো সময়, দিনের যে কোনো সময়, রাতে? না, দিনে হতো না, মেন মেন হতো রাতে। তোরা যখন ঘুমিয়ে পড়তিস তখন? হ্যাঁ, ধরো ঘুমিয়ে পড়েছি, রাতের বেলা হতো মেন। মানে এমন হয় যে রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে মানে ধর হাঁটছি নর্মাল, বাড়ি ফিরবো, গলির মুখে রয়েছি, থপ করে হাতের মধ্যে পড়লো এরকম। আচ্ছা, থুতুর দিয়ে মতোই আর কি, থুতুই? হ্যাঁ, হ্যাঁ, থুতু ঠিক নয়, মানে একটা আঠালো টাইপের আর কি। আচ্ছা। মানে কফ আর থুতু একসঙ্গে মিশলে যেরকম একটা আঠালো টাইপের একটা জিনিস হয় না, হুম হুম। অমনি। আচ্ছা। তো তারপরে কি হয়েছে, বিয়েটা একদিন হয়েছে, ঋত্বিক শুয়ে আছে, অনেক রাতের কথা বলছি এটা। হুম হুম ঋত্বিক শুয়ে আছে, পুরো চাপা মুড়ি দিয়ে শুয়ে আছে। হুম হুম মানে লোকনাথ বাবার নাম নেওয়া হচ্ছে, সব নাম নেওয়া হচ্ছে, মানে কিছুতে কমে না, বলে না হুম হুম ওই রকম। যে চাপা মুড়ি দিয়ে শুয়ে আছে, হঠাৎ করে মুখের ভেতর মানে মুখে, মানে পুরো মুখমণ্ডল যেটাকে বলে আর কি, হুম হুম। পুরো গাল মাল হাত সব ভরে গেল ওই রকম ইয়েতে। আচ্ছা। আমার গায়েও পড়েছে, আমার হাতে পায়ে পড়েছিল, এখন আমার দাগগুলো অনেকটা মিলিয়ে গেছে। পায়ে এখনো একটু দাগ আছে, হাতের দাগটা পুরো মিলিয়ে গেছে। মানে যেখানে পড়তো না, বলছে পুরো অ্যাসিড পড়ার মতো পুরো দাগ হয়ে যেত পুরো একদম। ওখানে কোনো জ্বালা বা কোনো ভাব থাকতো, কোনো জ্বালা ভাব?
না, জ্বালা ভাব থাকতো না, কিন্তু মানে একটা অ্যাসিড পোড়ার মতো পুড়ে গিয়ে হুম। মরমরি পড়ে এ পড়ে রস গড়াতো এইরকম। আচ্ছা, তারপরে কি হতে থাকলো ঘটনাগুলো তারপরে? দিয়ে একদিন এটা তো এরকম হতেই থাকছিল, যাই হোক, দিয়ে একদিন ঋতিক বাথরুমে গেছে, মানে এটা দুপুরের দিকের ঘটনা, ভাত টাত খেয়ে বাথরুমে গেছে। হুম হুম না, বাথরুমে গেছে, কিছুক্ষণ পর দরজা খুললো বাথরুমের। আমি জানি ভাই হয়ে গেছে, বেরিয়ে আসবে, নর্মাল লোকে সেটাই ভাববে। হুম হুম তো ও মা, ও দেখি যে ও ও বাথরুম থেকে বেরিয়ে মানে তখন এখন আমাদের কোমোড আছে, হুম হুম তখন আমাদের বাংলা প্যান্ট ছিল। হুম হুম। তো ও দেখি বাথরুমের দরজাটা খুললো, একটুখানি পটি তোমার মেঝেতে ফেললো, মেঝেতে ফেলে আবার ঢুকে গেল। দিয়ে আমি বলছি কি গো তুমি এরকম, মানে মানে বুঝতে পারলে কেসটা, মানে পটি করেছে নিজে, নিজে করে নিজের পটি নিজে হাত দিয়ে তুলেছে, তুলে সেটা বাথরুমের দরজা খুলেছে, খুলে বাথরুমের বাইরে মেঝেতে ফেলেছে, দিয়ে আবার বাথরুমে ঢুকে গেছে, বুঝলে। বাবা। আমি ওকে বলছি স্বাভাবিক, এটা যেই শুনবে সে ঘেন্নাই পাবে, আমি বলছি আমার নিজের ঘেন্না লাগছে, যারা শুনবে তারা ঘেন্না পাবে, এটাই স্বাভাবিক। হুম। তো যাই হোক, এবার আমি বললাম কি বেরোবার পর কি গো এরম নোংরামি করছো কেন, এ কি? হুম। বলছে আমি এরম করবো কেন, মানে ওর মানে বলছি না, মানে ও যে কাজগুলো করেছে ওর নিজের মধ্যে থেকে ও করেনি, বুঝলে তো, হুম হুম মানে ওকে দিয়ে খারাপ একজন কেউ করিয়েছে আর কি। হুম। দিয়ে ও কি মানে এরকম, এটা ও ও আমাকে বলেছে, এটা ওকে যখন দেবো ওর থেকে ভালো তুমি ওর থেকেই শুনতে পাবে। হুম। ও নাকি নিজে মানে বীর্য নিজে পান করতে যেত কি বলছিস? এইরকম। হ্যাঁ, এটা ও ভালো করে বলতে পারবে ব্যাপারটা, এটা ওর বক্তব্য যে ও নিজে বীর্য নিজে পান করতে যেত। ওর হাঁটু, এখন তো হাঁটু নর্মাল, ওর হাঁটু এমন না, এত শক্ত, মানে ইট, মানে ইটও বলে লজ্জা পাবে, এত হাঁটু শক্ত হয়ে গেছিল, কাউকে মারলে ওই হাঁটু দিয়ে তার মাথা ফেটে বেরিয়ে যাবে, হাঁটু এরকম শক্ত হয়ে গেছিল পুরো। হাঁটু শক্ত হয়ে গেছিল মানে কোনো কারণ এর না, পেছনে? কোনো কারণ নেই, হাঁটু শক্ত। আচ্ছা। আচ্ছা শুভ্রা, আর কোনো ঘটনা আছে মানে তোর বলার, মানে আর এটার পরবর্তী, নাকি আমি ঋত্বিকের থেকে এবার শুনতে পারি? দিয়ে হ্যাঁ, রীতিতে শুয়ে না, এরপর যেটা আছে আমরা ওখান থেকে কি করে বেরোলাম সেই ঘটনাটা। আচ্ছা, ঠিক আছে, আমি ঋত্বিকের থেকে শুনে নি, তারপরে শুনছি তাহলে কিভাবে বেরোলি বা কি। হ্যাঁ, ঠিক আছে, ঋত্বিককে তুই দে তাহলে, শুনিও। হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যালো। হ্যাঁ ঋত্বিক বল তাহলে। শুনলাম এরকম এরকম ঘটনা তো, হ্যাঁ, তোর মুখ থেকেই শুনি বাকিটা। হ্যাঁ, তুই রেকর্ডিং অন করেছিস? হ্যাঁ, রেকর্ডিং তো অন আছে। ওকে। আগে আমার পরিচয়টা দিই বন্ধুদের, যে আমার নাম ঋত্বিক ব্যানার্জি, আমি ওর হাজবেন্ড। ছাড়াও আমি বলি কেন আমি শুরুর দিকটা বলিনি অনেক কথা, যেটা হচ্ছে আমি কিন্তু প্রথম জীবনে পুরোপুরি ভাবে এথিস্ট ছিলাম, অর্থাৎ নাস্তিক। নাস্তিক শুধু ছিলাম বললে ভুল হবে, আমার কিন্তু কোনোভাবে ঈশ্বরে বিশ্বাস ছিল না। তারপর পাশ থেকে এইসব যে ঘটনাগুলো, এগুলো আমি কিন্তু কাল্পনিক গাঁজাখুরি এইসব বলে উড়িয়ে দিয়ে অনেক লাইফে অনেক কেস আমার বন্ধু বান্ধবের মুখে শুনেছি, দেখেছি, আমি বিলিভ করিনি। এগুলো আমি বিয়ে দিতাম, আমি একদম লোকে ভুলভাল বকে। আর এদিক থেকে যেহেতু এথিস্ট শুধু নয়, আমি কট্টর রাজনীতি করে ওঠা ছেলে, আমি আগেও কথাটা বলতে চেয়েছিলাম, আবারও বলছি, কারণ মানে রাজনীতি মানে কিন্তু আমি কলেজ রাজনীতি, এসএফআই বা টিএমসিপি এইসব আমি কিন্তু কোনো কালই করতাম না। আমি অনেক হায়ার লেভেলেই ছিলাম। এটা আমি না হয় নিজের সুরক্ষার খাতিরে এবং আমি আমি অনেকটা হায়ার লেভেল যেহেতু বিলং করতাম, সেই হিসেবে আমি বলতে চাইছি না। যাই হোক, আমি টপিকে ফিরে আসি। ইন দ্য মেন টাইম আমার স্ত্রী যেটা বললো, আমি নাকি, আমার স্ত্রী আমাকে দেখেছে যে আমি নাকি নিজে বীর্যস্খলন করে নিজেও তোমার খেতে হ্যালো। হ্যাঁ, স্পার্মের ব্যাপারটা আমি এরকম যেটা বললাম, তবে আমার বাবাও নাকি এই কাজটা কখনো করতে গেছিলেন। সেই জিনিসটাও আমাদের বাড়িতে অনেকে দেখেছে, এবং শুধু তাই নয়, যে এটা কিন্তু আমরা কেউ কিন্তু কাউকে জানতাম না, আমার বাবা করেছেন সেটা আমি হালে জানতে পেরেছি। মানে আমি বলছি 1-2 মাস, 1-2 মাস বলছি, সরি, 1-2 বছর আগে আমি জানতে পেরেছি আমার মায়ের মারফত। আমার মা কথার পারপাসে কথা উঠতে আমার স্ত্রীর সামনে এটা শেয়ার করেছে যে এটা ব্যাপারটা খুবই সেনসিটিভ, আমি তোদের থেকে জেনে নিচ্ছি যে তোদের হ্যাঁ, প্রবলেম নেই তো কোনো মানে এই কথাটা? না, 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 আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা আমরা সব সময় চাই যাতে মানুষজন যাতে এই জিনিসটা থেকে কেউ যদি এই জাতীয় বিপদে পড়ে, তাকে কিভাবে রেস্কিউ করতে হবে, কি করতে হবে, সবটাই আমি আজকে আমরা বলে দেবো।
এবং ইন দ্য মেন টাইমে আমরা কিন্তু অনেকের কাছে গেছি, আমার কিন্তু প্রচুর টাকা খরচ হয়েছে। তারপর আমাকে ইন দ্য মেন টাইমে আমাদের লাইফে আমার স্ত্রী এর একজন বান্ধবী শ্রদ্ধা বলে, আমি নামটা ওর মেনশন করেই দিলাম। আমি চাই ও যদি যদি কোনোদিন রেকর্ডিংটা শোনে, ও যাতে আমরা দুজন ওর কাছে খুবই ঋণী, মানে লাইফে বেস্ট ফ্রেন্ড বলতে যেটা বোঝায়, রিয়েল লাইফে সত্যি কথা আমি বেস্ট ফ্রেন্ড আমরা খুবই কম পেয়েছি দুজনে। হুম। এখন অবশ্যই আছে আমাদের, নেই বলবো না, তারা খুব মানে তারা সবাই আমার নিজের ফ্যামিলিরই মধ্যে। কিন্তু শ্রদ্ধা তখন বলে যে দেখ তোদের এই সিচুয়েশন গুলো হচ্ছে, হুম। আমার পার্সোনাল ওপিনিয়ন যে এমন কোন জাঁদরেল তন্ত্র সাধকের কাছে যা, যে তোদেরকে আচ্ছা, মাঝে মাঝে আমার একটা মানে হ্যাঁ জিজ্ঞাসা রয়েছে, আর হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ। ঘটনা কি রয়েছে, মানে যে আর এই ঘটনা? ঘটনা বলতে এই কখনো কখনো না মাঝরাতে উঠে আত্মহত্যা করতে চলে যেত। হ্যাঁ, এটা আমাকে শুভ্রা বললো। আমি হ্যাঁ, যেইটুকু শুনেছিলাম যে তুই ও হয়তো। চলে যেত, আমি একা নয় কিন্তু, ও চলে যেত। আচ্ছা। এবার ওকে হয়তো ধাক্কা মেরে জিজ্ঞেস, এই কি হলো, তুমি এখানে কি করছো? হ্যাঁ আমি, মানে পুরো একদম হঠাৎ করে চোখে মুখে থতমত, আমি হ্যাঁ, এখানে কি করে এলাম? হুট করে থতমতকে সম্বিত হ্যাঁ, দেখতে পাওয়া। আমি তো জানি না এখানে কি করে এলাম। বললাম, আচ্ছা সে আবার ঋতিক, কি? মাঝখানে আমার একটা কথা হ্যাঁ জানার হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি শিওর শিওর। আমি যেহেতু তোর থেকে আগে শুনেছি যে তোদের হ্যাঁ তোরা তো শুয়ে রয়েছিস, মুখের মধ্যে হ্যাঁ মানে বিষ্ঠা পড়ছে এরকম একটা। হ্যাঁ হ্যাঁ। তো সেই ব্যাপারটা আমি একটু শুনতে চাইছি, মানে সেটা মানে কি? ব্যাপারটা কিরকম বলি অর্নিক, মানে মনে কর যে তুই, আমি এখানে ঘরে শুয়ে আছি চাদর মধ্যে, শীতকাল। হুম, হুম। এবার হঠাৎ করে দেখছি যে গার ভেতরটা চ্যাট চ্যাট করছে। এবার সাপোজ চ্যাট চ্যাট শীতকালে চ্যাট চ্যাটটা অ্যাকচুয়ালি গরমকালেই দেখা যায়, যে গরমে এই যেমন এই মুহূর্তে আমি বসে ঘামছি, আমার গা হাত পা চ্যাট চ্যাট করছে, জিনিসটা আমি বুঝতে পারছি। আমি একটু বাদে ওয়াশরুম যাবো, স্নান টান করবো, দিয়ে শুয়ে পড়বো, আমি ঠিক আছে। কিন্তু শীতকালে ঘাম হয়ে গা হাত পা চ্যাট চ্যাট করছে, এটা একটু লোকে বললে ভাববে ভুলভালই বকছি, হয়তো ভাববে হয়তো অতিরিক্ত পরিমাণে নেশা ভান করে নিয়েছি গরমকালে বলে, দিয়ে ভুলভাল কথা। কিন্তু ফ্যাক্ট এটা, শীতকালে আমি চাদর মধ্যে গায়ের মধ্যে পড়ছে, পড়লে জায়গাগুলো না পুরো দেখলে মনে হবে যেন অ্যাসিড পড়লে পুড়ে যাচ্ছে এরকম ভাবে। কোত্থেকে মানে সিলিং থেকে কোনো থুতু ঝুলছে ইভেন আমার ঘরে। যেটুকু মনে পড়ে, তুই আমাকে হুম। বলেছিস যে হ্যাঁ মানুষের মলের মতো মল নাকি হ্যাঁ তোদের। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই হ্যাঁ। ঘটনাটা আমি পার্টিকুলারলি শুনতে হ্যাঁ, চাই। এই ঘটনাটা যেটা হতো আমি বলি, ঘরে পায়খানাও পড়তো কখনো কখনো। মানে তোরা হয়তো ঘুমিয়ে রয়েছিস, ওপর থেকে এরকম হ্যাঁ পড়ছে। হ্যাঁ হ্যাঁ। বাথরুমে অনেক সময় বাথরুম করতে গেছি, গায়ে কেউ হয়তো উপর থেকে ফেললো, কিন্তু কাউকে দেখা যেত না। ব্যাপারটা খুবই মানে নোংরা একটা ব্যাপার, যাই হোক কিন্তু। নোংরা মানে আহ, পিশাচ তন্ত্রের জাতীয়, তান্ত্র জাতীয় কাজ জিনিসটা। হ্যাঁ, এবার আমি এবার কিন্তু এতটা মানে লেভেল। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে যেটা পড়তো আর কি, সেটা হ্যাঁ মানুষের মতোই, মানে মানুষের যেমন মল হয়ে থাকে ওরকমই। হ্যাঁ, একদমই তাই। আর যার কাছে যাচ্ছে তার রূপ নিয়ে যাচ্ছে, সব থেকে বড় কথা। আমার কাছে যে যাচ্ছে তোর রূপ নিয়ে, তোর কাছে আসছে আমার রূপ নিয়ে। আমায় যদি এই মুহূর্তে দেখা হয়, তোর সাথে আমি ফোনে কথা বলবো, আমি তোকে ফোন করে যদি বলি যে অনেক, তুই ফোন করবি বললি আমি এতক্ষণ জেগে রইলাম, আমরা তুই ফোন কর, তুই বলি এক্ষুনি তো তোর সাথে কথা হলো, সব কথা তুই আমাদের কথা রেকর্ড করছিস কোথায় ভাই? তারপর তুই ফোন ঘাঁটতে গিয়ে দেখলি একটাও তোর কাছে কোনো রেকর্ডিং নেই, তখন তুই কতটা অবাক হয়ে যাবি, তুই নিজে একটু ভাব। সেই জায়গা হ্যালো। সেই জায়গা হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, সেই জায়গাগুলো থুতু পড়লে বা পায়খানা পড়লে, কিন্তু অ্যাসিড পড়লে মানুষের যেমন পুড়ে যাওয়া দাগ হয়, সেই হ্যাঁ, লেভেলের দাগ হয়ে যেত। ইন দ্য মেন টাইম আমরা মানে কিন্তু অনেক। হ্যাঁ ধর তোরা রাত্রিবেলা শুয়ে রয়েছিস, তোদের হ্যাঁ মানে হ্যাঁ, আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি, আমি দেখছি তোদের যে গায়েতে এরকম মল পড়ছে এরকম। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে, আমি দেখছি চ্যাট চ্যাট করছে, কি ব্যাপার কি বৃত্তান্ত, ও মা দেখি চোখ মুখ চাদর মুড়িটা সরিয়ে দেখলাম গায়ের মধ্যে ফেলে দিয়েছে, আবার গিয়ে ফ্রেশ হয়ে আসছে হচ্ছে। 1 মিনিটও যাচ্ছে না, আবার শুয়ে আছে, এসে শুয়ে আছে, আবার জেকে সেই। কয়েকটা নামকরা প্রতিষ্ঠানে গেছি, মানে সেটা ধর্মীয় প্রতিষ্ঠান, আমি নামটা নেব না তর্কের খাতিরে। হুম, হুম, সেখানে গেছি, এবার সেখানে আমার একজন বন্ধু, হুম, সে, আমি তাকে এটা শেয়ার করেছি তথাকথিত টাইমে, সে নিজে, তাকে আমি নিজের বেস্ট ফ্রেন্ড মানতাম। হুম, এবার হুম, হুম, এবার তাকে শেয়ার করেছি, সে মানে সে একটু হাওয়াপন্থী টাইপ, মানে সে যেদিকে হাওয়া সেদিকে যাব। এবার সে হচ্ছে, তাকে তখন কথাটা বলেছি, হ্যাঁ এসব কি বলি, এসব এখনকার দিনে এসব হয় না, তোর পাগলামো করছিস, যা চল বাইরে চল, সিগারেট খাচ্ছিস, সব ঠিক হয়ে যাবে এটা দেখবি। হয়ে থাকে আমি স্বভাবত। হ্যাঁ, এবার আমি ওকে বলছি, দেখ এটা আমার সাথে ঘটছে, ফ্যাক্ট, তুই কেন বুঝতে পারছিস না? ও বারবারই কথাগুলো আমার হেসে উড়িয়ে দিয়েছে, কিন্তু ওর সামনেও কিন্তু জিনিসগুলো ঘটেছে। আজ হয়তো ওকে সামনে যদি কোনদিন জিজ্ঞেস করা হয়, ওইগুলো অস্বীকার করবে। এবার ইন দ্য মেন টাইম যে জিনিসটা হলো, আমরা কিন্তু, আমার স্ত্রীর তখন এক বন্ধু শ্রদ্ধা, আমি এই নামটা মেনশন করে দিলাম একটা রিজন, যাতে ও কোন যদি রেকর্ডিংটা শোনে, ও যাতে বোঝে যে ওর কাছে আমরা কতটা পরিমাণ ঋণী। শ্রদ্ধা ছিল আমার স্ত্রীর বেস্ট ফ্রেন্ড, এই মুহূর্তে ওর সাথে কোনো যোগাযোগ নেই, একটা অকারণে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে সম্পর্কটা ছেদ হয়ে গেছে, সে ব্যাপারটা আলাদা। এবার দেখি যে ও বলে যে তুই চাইলে একজন জাঁদরেল তন্ত্র সাধকের কাছে, জানো না, আমরা তো অনেকের কাছেই গেলাম, তার আগে নিশ্চয়ই অনেক তুই শুনেছিস যে আমার স্ত্রী একজনের কাছে আমরা গেছিলাম, সে কিছু কাজ করে দিয়েছে, কিন্তু লাভ এগুলোতে আমাদের কিছুই হয়নি। হুম। আচ্ছা, আমি চণ্ডীবাড়ি মাঝে, স্ট্রিটের একটা জায়গায়। না মাঝে হ্যাঁ একটু মেনশন করে দিই।
হ্যাঁ। আহ, আমি মানে আমি এটা একটু রিকোয়েস্ট করছি যে হুম হয়তো হুম নামগুলো মানে এখানে বলতে হবে না, যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়ায় হুম মানে শেয়ার করা হবে। যদি কেউ হুম পার্সোনালি কোনো প্রবলেম ফেস করে থাকেন, তার হুম যদি বিশ্বাস থাকে বা যাই হোক তার দৃষ্টিভঙ্গিতে তিনি যদি জিজ্ঞেস করেন, তবে হুম আমি মানে তোদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি। আর ডেফিনেটলি এই ডেফিনেটলি উই ক্যান হেল্প ইউ, ওকে। উই ক্যান হেল্প দেম, উই ক্যান। আর আমাদের দিয়ে 100 ভাগ help করবো, কিন্তু তাদেরকে একটা কথাই আমাদের বলে দেবে আমাদের সঙ্গে যোগাযোগ করার আগে, তারা যেন বিশ্বাস ভক্তি ধৈর্য শ্রদ্ধাটা নিয়ে ওখানে যায়। সেটা তো এখানে কিন্তু মানে পয়সা খরচ করলাম কাজ হয়ে যাবে এই জিনিসটা হ্যাঁ, না যেন ভাবে। সেটা বটে। বাট আমি ওইটাই জাস্ট আমার বক্তব্য যে সেটা নামটা এখানে ডেফিনেটলি আমরা মেনশন এখন করলাম না। সেটা যদি না, কেউ যদি বিভ্রান্ত আমাকে থাকে। কখনো আমায় যদি জানতে বলা হয় যে বলতে যে নামটা মেনশন করতে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটা কথাই বলবো, ওখানে খরচা আছে, কিন্তু ওখানে যদি বিশ্বাস ভক্তি ধৈর্য সহ্য এই 4টে জিনিস সাথে রাখা হয় আর ওনার যদি কথা শুনে চলা হয়, উনি কিন্তু প্রচন্ড হেল্পফুল। উনি এবং আর শুধু উনি বলবো না, উনার ফ্যামিলি এবং উনার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন তিনিও, মানে দুজনেই মাটির মানুষ। মানে উনারা প্রচন্ড হেল্পফুল, মানে মানে এরকম হয়েছে না আমরা যখন আচ্ছা যাই টেক্সট হোক করি। ঋত্বিক, মানে আমি একটু হ্যাঁ তোকে থামাচ্ছি। হ্যাঁ তো আমরা মেন ঘটনায় আসি। হ্যাঁ, ওটা তো মেন মেন ঘটনাতেই রয়েছি। ঘটনাটা। হ্যাঁ। মানে আমাদের যখন এরম লেভেলে বাড়াবাড়ি হতে থাকে তখন আমি চণ্ডীবাড়ি স্ট্রিটেও যখন পেলাম না, তখন আমরা আরেক জায়গায় যাই। হুম। সেখানে গেলাম, কোনো লাভ হলো না। আরেক জায়গার মতো শুনেই বলে দিল বাবা আমরা এই কাজ হাতে নেবো, এই কাজ সেই করতে পারবে। এটা কিন্তু স্পষ্টভাবে নিজে মানে নিজের মৃত্যু ভয় না থাকবে এরম লেভেলের যে আছে, কোনো যদি কেউ হয় দুধে তন্ত্র সাধক সেই হাতে নেবে। মানে আমি মরলে মরবো কিন্তু তোমাকে আমি উদ্ধার করে দিয়ে যাবো, সেরাম লোকের কাছে। তখন শ্রদ্ধা বলে যে তুই একবার, আমি একজনের কথা বলছি যার কাছে আমরা যাই এই মুহূর্তে, নাম বলতে বললে অবশ্যই পরে কমেন্ট সেকশনে জানতে চাইলে আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। আর তোরা একবার যা, ওনার কাছে যাওয়া হয় এনভায়রনমেন্ট, এবং উনি দেখে মানে উনি হাত ফাতও দেখেন, উনি আমাদের দেখে ডিসিশন বলে দেন যে তোদের বাড়িতে তো জিন ছাড়া হয়েছে। উনি একদম ডাইরেক্ট বলে দেন। আচ্ছা, ওনার কোনো এটা কি হ্যাঁ জিন মানে চালান করা হয়, কেউ করেছে হ্যাঁ ইন্টেনশনালি? হ্যাঁ, এটা কিন্তু 4 জন মিলে করেছে। আমার তার মধ্যে আমাদের বাড়ি ভাড়াটে এবং আমার মাসি যুক্ত। জিন ছাড়া শুধু বলবো না, এর পাশাপাশি আমার স্ত্রীকে বান মারা হয়েছিল। হয়তো বলবে বিজ্ঞানের যুগে এসব বান জিন তন্ত্র হেনা তেনা গোষ্ঠীর পিণ্ডি বুজরুক কি হচ্ছে, আমি বলবো ভাই আমার যা গেছে না, আমি যদি প্রুফ এনে দিই হাতে, তখন কিন্তু জিনিসটা আমার মানে স্ত্রীর ওয়েট কিন্তু একটা টাইম 19 কেজিতে নেমে গেছিল, 19 কেজি। আমি আমি কিন্তু নিজের চোখে দেখেছি তো। হ্যাঁ এক্স্যাক্টলি, অর্ণিক কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলছি, অর্ণিক কিন্তু আমার অনেক ছোটবেলার বন্ধু। ক্লাস 8 থেকে আমরা বন্ধু, 2007-8 থেকে। ঠিক বলছি তো? হুম হুম, এক্স্যাক্টলি। ইন দা মেন টাইম যে জিনিসটা হয়, এবার এবার উনি দেখে বলে দেন যে তোদের বান মেরেছে, শুকনো বান মেরেছে, ভৌতিক বান মেরেছে যেটা উড়ে উড়ে মারে। আমি একদম মেনশন করে দিচ্ছি পয়েন্ট গুলোকে তাই জন্য। আর পাশ থেকে তোদেরকে জিন ছেড়েছে। হুম। এই কাজটা করতে গেলে তোদের তারাপীঠে কাজ করতে হবে। আর যেহেতু বললাম আগেই যাদের কাছে গেছি কোনো লাভবান হয়নি, আর এটার জন্য তোদের কিন্তু পাঁঠা বলি দিতে হবে, প্রাণ দিয়ে প্রাণ নিতে হবে। এবার অনেকে বলবে হ্যাঁ বলি দিলেন কেন, দেখো আমাদের বলি ছাড়া কিছু করার ছিল না এটা। আর যাদের কাছেই গেছি তাদের বক্তব্য এটা কিন্তু বলি ছাড়া যাবে না। আচ্ছা, মাঝে আমি একটু বলে নিই, হুম হুম আমাদের হুম চ্যানেল বা আমরা কোনোভাবে এটাকে সাপোর্ট করি না যে কারোর প্রাণ বা এরকম কোনো কোনো অবলা জীবে। কিন্তু যেটা ফ্যাক্ট, যেটা ঘটেছে বা যা হয়েছে, এখানে কিন্তু রিয়েল ঘটনাটাই শোনানো হচ্ছে এবং বলা হচ্ছে। তারা মানে যারা শেয়ার করবেন আমাদের সাথে এইসব ঘটনা, তারা কিন্তু রিয়েল ফ্যাক্টটাই শেয়ার করছেন বা করবেন। তো যাই হোক, হ্যাঁ, তারপরের ঘটনাটা। ইন দা মেন টাইম আমার স্ত্রী কাজের আগে একটু মানে ও বলেছে, একটু আগে দেখেছো ও ভালো মন্দ সবকিছুরই আভাসটা পায়। ও বলেছিল যে আমার কেন জানি না মনে হচ্ছে ও কিন্তু বলি ছাড়া যাবে না। তখন আমার মা এবং মা, যেহেতু মা এই ব্যবহারগুলো অনেক সময় ওর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আচ্ছা, করেছিলেন বাড়ি। তার আগে আমি একটা কথা হ্যাঁ জিজ্ঞেস করছি যে এই এই জিনিসগুলো কেন করা হয়েছিল, মানে তোদের উপর কেন এই চালান? হ্যাঁ, এটা এই কথাটা না বললে তুই বুঝবি না হুম। যে 3টে বলি আমার বাড়ির জন্য দিতে হয়েছিল, পাঁঠা বলি। তারপর জিনিসটা আমার বাড়িতে যেমন গেছে এবং না, আমি এর বলতে চাইছি হ্যাঁ যে হ্যাঁ আমি কেন বলছি চালান? আচ্ছা। চালানের রিজন হচ্ছে, ফার্স্ট অফ অল আমার বাবা তো 2014 চলে যাওয়ার পর আমাদের বাড়ি কিন্তু আজও আমাদের নামে নয়। ওকে, আচ্ছা। আমাদের নর্থ কলকাতা কিন্তু নিজেদের বাড়ি। মানে আমরা কিন্তু বাড়িওয়ালা, আমাদের ভাড়াটে আছে, আমাদের কিন্তু কোনো মানে শরিক যারা আছে তাদের কিন্তু কোনো ভাগ নেই। মানে আমার দাদু যিনি, মানে আমার বাবার দাদু যিনি, তারা 2 ভাই। ছোট দাদুদের দিক দিয়ে ওদের কোনো ভাগ নেই, ওনার 2 মেয়ে, উনি বাড়ি করে সল্টলেকে চলে গেছেন। হুম হুম না পয়েন্টটা বলে দিই। এবার দেন পাশ থেকে হচ্ছে আর বাকি পিসিদের এখানে, কারণ আমার বাবা ঠাকুমা বাড়িটা গিফট করে যান আমার হুম বাবাকে। হুম হুম এবার সেই হিসেবে ওদের কোনো, এবার আত্মীয় স্বজনের মধ্যে আমার মাসি শাশুড়ি মানে সরি, আমার মাসি আমার স্ত্রীকে একদমই সহ্য করতে পারে না। কারণ ও খুব ঠোঁট কাটা, ফ্র্যাঙ্কলি স্পিকিং ও খুব ঠোঁট কাটা, স্ট্রেট ফরওয়ার্ড যেটা যেটা তার মুখের উপর শুনিয়ে দেবে। আর তুই যদি চোর হোস হুম। না, তোর মুখের উপর দাঁড়িয়ে বলবো অর্ণিক বসাক চোর।
ও কোনো লাজ লজ্জা পাবে না যে অনেক দা এতে কি ভাবলো যে দুটো থাবড়াও আমাকে মার গাল পেতে খেয়ে নেবো, কিন্তু এটা যে তাকে মুখে বলে শুনিয়ে দেবে। হুম 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 আর আমি ছিলাম হচ্ছে প্রচন্ড মাথা গরম, কিন্তু ওর পাল্লায় পড়ে প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে। এবার নিউট্রালি ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং মারাত্মক। আমরা যা করি দুজনে আলোচনা, মানে যদি মুখের কথায় কাউকে নাও বলি, আমাদের থিঙ্কিং প্রচন্ড ভাবে মিলে যায়। হুম। মানে ও যদি আমায় শেয়ার না করে আমি যদি শেয়ার না করি, আমাদের চোখের ইশারায় একে অপর আমরা বুঝিয়ে দিতে অবশ্যই পারি মানে যে ব্যাপারটা যেটা আমাদের বোঝা ডিসিশনটা হ্যাঁ, এক। ব্যাপারটা যেটা বোঝা যাচ্ছে যে মানে স্পষ্ট কথা বললে শত্রুর অভাব হয় না। হ্যাঁ, এটা গেল। স্পষ্ট আর সত্য কথা। ভাড়াটেও, হ্যাঁ, এবং ভাড়াটেদের লোভ হুম, বাড়ির উপর। ভাড়াটেদের লোভ হচ্ছে বাড়ির উপর। বুঝতে পারলাম। এবং ভাড়াটেদের মধ্যে বাড়ির লোভের রিজন আর একটা হচ্ছে গিয়ে, একজন ভাড়াটে আছে, আমি তার যদি নাম বলতে বলিস আমি নামও বলে দেবো, বিমল ঘোষ, নাম বলে দিচ্ছি। এবার তার যে স্ত্রী, মানে তার থেকে সময় পায় না, ফ্র্যাঙ্কলি স্পিক টু ইউ। হুম এবার এবার সে সেই জন্য এবার সে তোমার সেই জন্য আমার স্ত্রী যেহেতু আমার সঙ্গে ভালোবাসা পাচ্ছে, ঘুরতে যাচ্ছে, সেই জন্য তার আমার স্ত্রীর ওপর রাগ। এবং পাশ থেকে তার যে একজন রিলেটিভ, ওই বিমল ঘোষ, তার সাথে পূর্বে আমার বিয়ে ঠিক হয়েছিল। এবার আমার তার সেই মেয়েটিকে কোনো কারণে পছন্দ হয়নি, তাই আমি সম্পর্কটাকে নাকচ করে দিই। এটা আমি বলছি 2014 সালের কথা। আমার বাবা মারা যাওয়ার কয়েক মাস পরের কথা। তখন ওরা ব্যাপারটা ভালোভাবে নিতে পারেনি। এবার আমি পয়েন্টে ফিরে আসি। আমার গুরুদেব কিন্তু, আমি যার কথা বলছি, গুরুদেব বলে যার কথা মেনশন করলাম, কারণ উনি আমাকে ইন্দামেন্টে আমাদের দুজনকে দীক্ষাও দিয়েছেন। এবার হ্যালো 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 করেন, এবং কাজের টাইমে কিছু ঘটনা, একটাই কথা, সেটা আমি আমি মানে শুভ্রা, তোর গুরুদেব মানে আর কি কাজ করেন আর কি এই হ্যাঁ, জাতীয়? তারাপীঠে এই জাতীয় কাজটা উনি করবেন বলেন। এবং বলেন, তোদের তারাপীঠে আসতে হবে, তোদের 3টে পাঁঠা বলি হবে, সেই মাংস দিয়েই কাজটা করতে হবে। এবং আমার স্ত্রী আগেই বললাম যে বলেছিল যে ও বুঝতে পেরেছে যে এটা রক্ত ছাড়া যাবে না, ঠিক আছে। এবং এই টাইমে এই কাজটা করার পর জিনিসটা পার্মানেন্টলি বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু ইন দ্য মেন টাইম একটা খালি পয়েন্ট যেটা শুভ্রা বলে দেবে, কাজের একটা অভিজ্ঞতা শুভ্রার লাইফে আছে। আর আর দিয়ে জিনিসটা পুরোপুরি কমে যায়। এখন একদম জিনিসটা ঠিক আছে, ঠিক আছে। আমি শুভ্রাকে লাইনটা দিচ্ছি এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুভ্রা যদি একটু শর্টে মানে জিস্টি এটা বলি আর কি। হ্যাঁ হ্যাঁ, কাজের সময় যে ঘটনাটা হচ্ছে, আমাদের সমাংশ কাজ হয়েছে তো বললো। এবার কাউন্টিং ছিল 8 বা 16, এই টাইপের কাউন্টিং ছিল। মানে একবার মন্ত্র, একবার মানে এক টুকরো মাংস আগুনে আহুতি দেবে, আবার দ্বিতীয়বার মন্ত্র করলে 2 নম্বর টুকরো মাংস আগুনে আহুতি দেবে, এরকম, বুঝলে তো? এরকম করে 8 বার বা 16 বার এরম ছিল। এবার আমার যেটা, বুঝতে পারছি তারপরে। হ্যাঁ, এবার আমার যেটা হয়েছে, আমার প্রথম টুকরোটা মানে কিরকম, মানে কাজ করতে দেব না একটা বলে না, হুম মানে হুম আমি যাব না এরকম। হুম হুম দিয়ে উম আমার কি হলো, প্রথম টুকরোটা, শাড়ি পরেছিলাম, শাড়ির আঁচলে কোনোভাবে হাতটা জড়িয়ে করে একটা এক টুকরো মাংস কি হুম হলো, প্রথমবারেরটা এক টুকরো মাংস কি হলো, অগ্নি মানে যজ্ঞকুণ্ডের বাইরেই পড়ে গেল। তারপর থেকে পর পর চলছে। এবার আমার কিরাম জানি সবার, ঋত্বিকের পাতে দেখছি আর 2-4 পিস মাংস পড়ে, ওর মায়ের পাতেও দেখছি আর 2-4 পিস মাংস পড়ে, আমার পাতে তার ডবল মাংস পড়ে, মানে 8 পিস এরকম মতো পড়ে। তাহলে এতবার মন্ত্র পড়া হয়ে গেল, তাও এরকম। যা হয় হবে, যাক, মরলে মরবো, বাঁচলে বাঁচবো। আমি এতবার নিজের জীবন বাঁকে নিয়ে আমি একবার সঙ্গে 2 টুকরো না 3 টুকরো মাংস তুলে একটা মানে মন্ত্র রাখতে হয়েছে, কিন্তু আমি একসঙ্গে মাংস 3 টুকরো দিয়েছি, 3 টুকরো এরকম, বুঝলে তো? হুম 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 দিয়ে এরকম করে 2 বার দিয়েছি। দিয়ে তখন বাবা বলছে, মানে আমাদের গুরুদেব যিনি, ওনার কথা বলছি, আমি ওনাকে বাবা ডাকি। হুম তো দিয়ে তখন বাবা বলছে হুম যে মা, আর কিন্তু একবারই মন্ত্র বাকি। দিয়ে মানে ভগবানের কৃপা, যে একবার মন্ত্র বাকি, আর আমার পাতেও আর 1 টুকরোই মাংস লাস্ট অব্দি পড়েছিল। মানে আমি যদি রিস্ক না নিয়ে ওই মানে মাঝে 2 বার 3 টুকরো করে মাংস তুলে না দিতাম, হুম। তাহলে কাউন্টিং এ ভুল হয়ে যে কি হতো আমি নিজেও আজও জানি না। মানে এরকম কোনো এন্টিটি ইচ্ছা করে ভুল করানোর চেষ্টা করছে, হ্যাঁ যেটা হ্যাঁ জিনিসটা হ্যাঁ ঘটে। হ্যাঁ, কারণ ওই কাজ এমন, মানে একটু যদি এদিক থেকে ওদিক হয়, যে করছে সেও, মানে তুমি যদি আমার কাজ করো, যদি ভুল হয়, হুম তুমিও মরবে আমিও মরবো। হুম হ্যাঁ, তো এটাই মানে আপাতত যা বুঝলাম এটাই ঘটনাটা, তারপরে কাজটা হ্যাঁ, বলি দিয়ে হয়। কাজটা সব হয়, হয়ে আমাদেরকে বলে যে তোদেরকে আমি 2017-তেই তোদেরকে ডিসেম্বর মাসে আমি দীক্ষা দেব। তো দিয়ে সেই 2017 ডিসেম্বরে
2017 17ই ডিসেম্বর আমাদের দীক্ষা হয়, হয়ে সেই থেকে সবকিছু ওকে। বুঝতে পারলাম। মানে মাঝে আমি যেটা বুঝলাম যে এমন কিছু কিছু পয়েন্ট আমি জানি না, মানে যারা শুনবেন আর কি, বা যারা শুনছেন, তো তারা ঠিক কতটা কিভাবে মানবেন বা বিশ্বাস করবেন। বহুবার এমন কিছু পয়েন্ট এসেছে যেখানে বলাই হচ্ছে যে মানে রেকর্ডিং হবে কিনা, সেই মোমেন্টেই রেকর্ডিং, একদম ওই কথাতেই মানে রেকর্ডিং, জাস্ট ফোনটা কেটে গেল, মানে কেটে দেওয়াও হয়নি, কেটে গেছে আপনার থেকে। এবং রেকর্ডিংও অদ্ভুতভাবে সেভ হয়নি, যে রেকর্ডিং অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, তো সেই সেটিংস করা রয়েছে, রেকর্ডিংও সেভ হয়নি এবং আবার করে করতে হয়েছে। এবং আমি আশেপাশের মানে পরিবেশ পরিস্থিতি তখন ভালো একদমই ফিল করছিলাম না, যে কারণে আমি নিজের রেকর্ডিংটা বন্ধ করে দিই বা ওই ওই অবধি রাখি। হ্যাঁ মানে আগে একদিন হয়েছে আরেকজনের সাথে এমনি এমনি রাস্তায় দেখা হয়েছে। হুম ওর স্কুলের একটা ভাই, মানে ভাই মানে ওর থেকে ছোট, আমিও ভাই ডাকি, ওটির সাথে শেয়ার করছিলাম। হুম হুম। করতে করতে মানে হঠাৎ করে কথা বলতে বলতে না, আমার ফোন হাত থেকে হয়নি, কিছু হয়নি। তোমাকে আমি যদি আজও আমার ফোনটা দেখাই, আমার ফোনের কি বলে ওটাকে, স্ক্রিন গার্ডই তো বলে ওটাকে। কভার, স্ক্রিন কভার যেটা, না পেছনটা নয়, মানে সামনে যেটা থাকে, ফোনের ওটাই তো। স্ক্রিনের উপর যেটা হ্যাঁ, থাকে। মানে প্রোটেক্টিভ গ্লাস যেটা থাকে, প্রোটেক্টিভ। হ্যাঁ, হ্যাঁ, ওই সেই স্ক্রিন গ্লাসটা, গার্ড। সেই গ্লাসটা পুরো চির খেয়ে বেরিয়ে যায় হঠাৎ করে। মানে অনেকটা অংশে পুরো ফাটিয়ে দিয়ে বেরিয়ে যায়, মানে যখন এই আলোচনাগুলো তাদের সাথে মানে করছিলাম। ফোনটা হাত থেকে পড়ে গিয়ে নাকি? না হাত থেকে পড়েনি, কিচ্ছু হয়নি, হঠাৎ করে ফোন হাতে থেকে ফোনের স্ক্রিনে ফেটে বেরিয়ে গেল। হুম। বললে হয়তো বিশ্বাস করবে না না না, লোকজন, তুমি যে কথাটা এরকম বললে। এরকম আমি নিজে ফিল করি। ইভেন এই কথাটা যে বলছি, আমার হুম, পাশের বাড়িতে হুম। আমি সাউন্ড, আমি 100% শিওর আসেনি। ধমাস করে একটা দরজা বন্ধর আওয়াজ পেলাম এবং কেউ ওঠেনি ওখানে বাড়িতে। তো এই জিনিসগুলো আমি মানে জানি, আমি এইগুলো জিনিসগুলো প্রথম শুনছি বা দেখছি এমন নয়। তবে আজকে হ্যাঁ সেটা, মানে আমি ওই যে বললাম, যারা শুনবে বা শুনছে হুম তারা হুম কতটা, যে হুম, তুমি কথাটা বললে এই কথাটা আমারও। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো, একটাও কিছু বানানো ঘটনা না, কারণ বিশ্বাস না বিশ্বাস মানুষের কাছে, কিন্তু যার জীবনে যাই শুনছে তার কাছে এটা গল্প হতে পারে, কিন্তু যার জীবনে ঘটে যায় না, তারাই তার বোঝে। জীবনে এক এক মিনিটের ঘটনাও তার জীবনে মারাত্মক হয়ে দাঁড়ায়। অবশ্যই অবশ্যই। আজকে মানে এত রাত্রিবেলা, এখন 3টে বেজে গেছে, এই মোমেন্টে দাঁড়িয়ে আমি রাত্রিবেলা ছাদে আহ একা দাঁড়িয়ে এটা পুরো রেকর্ড করছি, তোরা বলছিস এত রাত্রিবেলা। যাই হোক, মানে কিছু জিনিস তো অস্বাভাবিক ফিল করেইছি। এবং যাই হোক, এখন তোরা, মানে মেইন কথাটা হচ্ছে যে এখন তোরা ভালো আছিস। এবং হ্যাঁ মাঝে মধ্যে কি এখনো মানে চেষ্টা জড়িত হয় না, এখনো চেষ্টা জড়িত হয়, কিন্তু মাথার উপর হুম, পাপা থাকায় সত্যি কথা বলতে মানে আর মানে মানে বলে না, আর মাথা তুলতে পারে না বলে না। দুষ্ট জনের তো অভাব হয় না, তারা উম, সবসময় চেষ্টা করে যাবে কিছু না এখনো কি কিছু চেষ্টা করার। চলছে না, এখনো চেষ্টা চলছে। হুম মাঝে মধ্যে মিঠির ডাকের মতো ওর মায়ের গলা করে, মাঝখানে কয়েক মানে 1 বছর 1.5 বছর আগের ঘটনা আমি এটা বলছি, বেশি নয়, 1 1.5 বছর আগের ঘটনা। ওর মা পুরো স্পষ্ট নিচ থেকেই ডাকছে, এই শুভ্রা, এই মানে আমাকে হুম রিয়া বলে ডাকে, হুম এই রিয়া, এই রিয়া, এই রিয়া বলে, তুই বাথরুমে, তুই দেখো তো মাম্মাম ডাকছে তোমাকে নিচ থেকে। আমি কি ডাকছে, এবার দেখো হতেই পারে নিচে গেছে কোনো দরকারে, আলো ফালোর দরকার হতেই পারে, ডাকছে ওই জন্য। হুম। আমি ডাকছো, ডাকা স্পষ্ট, পুরো বিশ্বাস করবে না তুমি, এই রিয়া, এই রিয়া, এই রিয়া, এই রিয়া, স্পষ্ট নিচের গেট থেকে আওয়াজ, নিচের সদর গেট থেকে। এই দিয়ে আমার জাতীয় কি, মানে এই জাতীয় এন্টিটি গুলো মিমিক করে থাকে এবং 3বার মিনিমাম ডাকার সুযোগ দিতে হয়, তারপরে ইয়ে করতে না হয়, এবং তার অনেকবার আগে। ডেকেছে, 3 বার বলে নয়, 3 বারের উপর আচ্ছা ডেকেছে, প্রায় 10 বারের কাছাকাছি। আচ্ছা। দিয়ে আমি তারপরে কি আমার মনে হয়েছে জানো তো, মানে বলে না, এই যে বললাম বারবার ভগবানের কৃপা, মানে পাপার মাথার উপর আশীর্বাদ এমন লেভেলেই আছে, যে আমি ওর মায়ের ঘর, ওর মা যে ঘরে শোয়, ওর মায়ের এখন তো আলাদা শোই, ওর মানে সব ঠিক হওয়ার পর থেকে, দিয়ে ওর মায়ের ঘরের দরজা খুলে দেখি ওর মা ঘরে অঘরে ঘুমাচ্ছে। তাহলে নিচ থেকে পুরো সদর গেট থেকে আওয়াজ আসছে, আর রাতের বেলা কোত্থেকে আওয়াজ আসছে সেটা তো বুঝতে অসুবিধা হয় না। হুম, সে তো রাত, বটে। দিনের বেলা তাও বুঝতে অসুবিধা হয় কোত্থেকে ডাকছে, কিন্তু রাতে যেহেতু চারদিক ফাঁকা, তাই একবার জোরে চিৎকার করলেই বোঝা যায় যে আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে। হুম। তো এরকম একটা ঘটনা। এইরকম মানে নিশি নিশি বলে না, নিশি ডাক টাইপের। যাই হোক, একটা কথাই বলার যে তোরা সাবধানে থাকিস, এটাই। এবং আহ, বন্ধুরা, তোমরা শুনলে যে ঘটনা কিভাবে ঋত্বিক এবং শুভ্রার সাথে ঘটেছে, তো এটাই আশা করবো ওরা যেন সুস্থ থাকে,
এবং ঠিকভাবে জীবনটা লিড করতে পারে, এটাই মেন বলার। তো আপাতত এইখানে রেকর্ডিংটা স্টপ করছি, মানে অনেকক্ষণের রেকর্ডিংই হয়েছে। আহ, একদিনেই, যেটা আমি বলেছিলাম 2টো পর্বে হয়তো আসবে, কিন্তু একই রাতে এটার শুটিংটা হলো, মানে শুটিং বলতে আমাদের এটা ভিডিও রেকর্ড রেকর্ড, মানে অডিও রেকর্ডটা। অডিও রেকর্ডিংটা হলো এক্স্যাক্টলি। তো যাই হোক, পরিস্থিতি অনেকটাই অস্বাভাবিক আমি ফিল করেছি, অন্তত আমি নিজে ফিল করেছি অস্বাভাবিক হয়ে উঠছিল। এখন হয়তো কিছু কিছু ফিল করছি। যাই হোক, মানে ভালো থাকিস তোরা, এটাই বলার। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেকর্ডিংটা, বা এই ঘটনাটা শুনে কেমন লাগলো। কোনো ধরনের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এটা এক ফোঁটা এটা ভাবার কোনো কারণে যেটা বানানো ঘটনা। এটা পুরো আমাদের নিজেদের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। 1 বছর ধরে, প্রায় 2017 সেই এপ্রিলের পর, মে থেকে শুরু করে আপ টু ডিসেম্বর অব্দি। তাও আমার একটা জিনিসই বলার, যারা বিশ্বাস করেন না একান্তই, যাদের লাইফে এরকম ঘটনা হয়তো ঘটেনি, আমি কখনোই, বা আমরা চাইবো না যে ঘটুক এরকম ঘটনা, তাই বলে যে এই জিনিসগুলো বা এনটিটি বা যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে সেগুলো মিথ্যে হয়ে যাবে এমনটা নয়। আপনারা হয়তো নাই বিশ্বাস করতে পারেন, জিনিসটাকে জাস্ট একটা মনোরঞ্জনের খাতিরেই নেবেন, কিন্তু অন্তত আহ মানে এগুলো, ঘটনাগুলো অন্তত মিথ্যা না। যার ওপর দিয়ে ঘটে যায়, বা আমি নিজে কিছু দেখেছি ওদের ঘটনা, তো তারাই বলতে পারবে। এই হলো আমার, মানে আজকে এই অবধি থাক তবে। আর গুড নাইট, ভালো থাকিস তোরা, এটাই বলার জাস্ট। একদম, তুমিও ভালো থেকো গো, সাবধানে একদম, থেকো। এই রেকর্ডিংটা এখানেই স্টপ করছি তাহলে। একদম। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।